লুকোচুরি খেলবে? লুকোচুরি রহস্যবৃত্ত দ্য ফেয়ার রিটার্নস উইথ বিপ্লব। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার্স, রহস্যবৃত্তের আরও একটি এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। আশা করছি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। কোনো কথা না বাড়িয়ে শুনে আসব আজকের ঘটনাটি, যে ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন শ্রদ্ধেয় লেখক প্রিয়রঞ্জন ভট্টাচার্য। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমার বিশ্বাস আজকের ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন তবে চলে যাই মূল ঘটনায়। আশ্বিনের শেষ কার্তিক মাসের মাঝামাঝি মানিকতলার ক্লাবে আমরা তিনজন সেদিন সন্ধ্যাবেলায় বসে আড্ডা মারছি। হঠাৎ রাস্তায় বিকট গাড়ির ব্রেক কষার শব্দ ভেসে এলো। সঙ্গে সঙ্গে আমরা তিনজন মানে আমি, রঘু আর আমাদের সকলের সতুদা বেরিয়ে এলাম ক্লাব ঘরের বাইরে। দেখি ট্যাক্সি ড্রাইভার তার গাড়ি থামিয়ে উইন্ডো গ্লাস নামিয়ে গলা বের করে নিজের মনেই গজর গজর করছে। এই কুকুরগুলোর জ্বালায় রাস্তায় গাড়ি চালানোই মুশকিল। এক্ষুনি বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। কুকুরটাকে বাঁচাতে গিয়ে আমি নিজেই চলে যেতাম সোজা মায়ের ভোগে। আমরা বুঝলাম কোনো কুকুর রাস্তায় ছুটি ছুটি করে শুয়েছিল, আর একটু হলেই ট্যাক্সিটার চাকার তলায় পিষ্ট হয়ে যেত। শতদাকে দেখলাম কপালে হাত ঠেকিয়ে বলে উঠল, যাক বাবা, অবলা জীব যে রক্ষা পেয়েছে এটাই অনেক। আমরা আবার ক্লাব ঘরে ঢুকে বসলাম। দেখলাম শতদা ঘেমে গেছে। শতদা যে একটু বেশি কুকুর প্রেমী এটা অবশ্য আমরা বন্ধুরা মোটামুটি সবাই জানি। রাস্তার কুকুরগুলোকে যথেষ্ট যত্ন করে শতদা। আমি মজার ছলেই বললাম, কি হলো গো শতদা, একটা কুকুরের জন্য তোমার মনে হচ্ছে প্রাণটাই যেন ছিটকে বেরিয়ে যাবে এবার। আমার কথা শুনে রঘু হেসে বলে উঠল, যা বলেছিস, মানুষ হলে মনে হয় শতদাকে নিয়ে আমাদের এক্ষুনি হসপিটাল ছুটতে হতো। এত রাস্তার কুকুরের উৎপাত বেড়েছে, এখন মানুষেরই রাস্তা হাঁটা দায় হয়ে পড়েছে। শতদা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোরা কল্পনায় আনতে পারবি না রে, একটা কুকুর যে মানুষের কত বড় উপকার করতে পারে। আমি তখন গ্রামের বাড়িতে থাকি, কেবলমাত্র একটা কুকুরের জন্যই আমি আজও বেঁচে আছি। সেদিন যদি সেই কুকুরটা না থাকতো তবে হয়তো সেদিনই ছিল আমার জীবনের শেষ দিন। আমি কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলাম, কিরকম একটু বলো তো। সতুদা বলল, হ্যাঁ রে, সত্যি কথা, আজও সেই দিনের কথা মাঝে মাঝে মনে পড়লে বুকের রক্ত জমে বরফ হয়ে যায় আমার। তাহলে বলি শোন সেদিনের পুরো ঘটনাটা, যে ঘটনাটা আমার সাথেই ঘটেছিল। এরপর যে ঘটনাটা ঘটল সেটা সতুদার ভাষায় আমি ব্যক্ত করছি। গ্রামের রাত মানে শুধু সূর্য ডুবে আলো নিভে যাওয়া নয়, রাত মানে ভয়ঙ্কর অনুভূতি জেগে ওঠা। আমার গ্রাম হুগলি জেলার কাঁঠালডাঙ্গা, চারিদিকে ধান খেত, মাঝে সরু মাটির রাস্তা, আর দক্ষিণে সেই বহুকালের 5 গায়ের একমাত্র পুরনো শ্মশান ঘাট। দিনের বেলা যতটা নিরীহ, রাত হলেই জায়গাটা যেন অন্য রূপ নেয়। রাস্তাটায় পাক পচা গন্ধ। দূর থেকে গঙ্গা থেকে বেরিয়ে আসছে একটা খাল, শ্মশানের পাশ দিয়ে চলে গেছে উত্তর বরাবর। ওই খালটাকে গ্রামের লোকে বলে পুচকে খাল। ওই পুচকে খালের পাড়ের জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। দূরে কোথাও ঝিঝি পোকার এক টানা কান্না। সেদিনটা ছিল এক অমাবস্যার রাত। আকাশে চাঁদের ক্ষীণ আলোটুকুও নেই। আমি তখন শহরে কাজ করি, মাসে একবার করে বাড়ি আসি। সেদিন বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল আমার। শেষ বাস থেকে নামলাম সন্ধ্যা তখন 8:30। গ্রামে তখন ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। গ্রামে বিদ্যুৎ নেই। হাতের ছোট টর্চটা জেলে কোনো মতে এগোচ্ছি। কাঁধে আমার ব্যাগ,
বাস স্ট্যান্ড থেকে বাড়ি যেতে হলে সেই শ্মশান ঘেঁষা রাস্তাটাই সম্বল আমার। গ্রামের লোকজন বলে ওই রাস্তায় সন্ধ্যার পর একা যাওয়া উচিত না। আমি একটু মনে মনে হাসলাম। তখন অল্প বয়স আমার, তার উপরে আবার শহরে থাকি। এসব অবাস্তব কথা আমি বিশ্বাস করি না। কিন্তু সেদিন হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার। মনে হচ্ছিল যেন কেউ পেছন থেকে তাকিয়ে আছে। হঠাৎ একটা শব্দ পেলাম। আমি থমকে দাঁড়ালাম। রাস্তার ধারে একটা কালো কুকুর। কুকুরটা খুব লম্বা, স্বাভাবিক কুকুরের মতো নয়। সেদিন রাস্তার ওই কালো কুকুরটাই আমাকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। গ্রামের লোকেরা বলে ওখানে শুধু মৃত মানুষ পড়েনি, ওখানে অনেক অতৃপ্ত আত্মারা আজও রয়ে গেছে। সেদিন আমি গ্রামে ফিরছিলাম বহুদিন পরে। আমার চারপাশের তখন কেউ ছিল না। বড় রাস্তায় চার দোকানটাও বন্ধ ছিল। বড় রাস্তার আলো বলতে পোস্টের মাথায় একটা টিমটিমে বাল্ব। হাতের মুঠোয় টর্চের আলোটুকুতেই যা পথ দেখা যাচ্ছে। মনে হচ্ছে অস্বস্তি হচ্ছিল আমার। বড় রাস্তা থেকে নেমে কাঁচা রাস্তায় শুরুতেই আমি ওকে দেখি। একটা কালো বেশ মোটাসোটা কুকুর, কিন্তু ওকে আমি আগে কখনো দেখিনি। কুকুরটার গায়ে একটাও সাদা পশম নেই, একদম কুচকুচে কালো, একেবারে ঘন কালো। চোখ দুটো অদ্ভুত, স্বাভাবিক কুকুরের মতো গোল নয়, একটু লম্বাটে, যেন হলদে আলো জ্বলছে। যাই হোক, আমি হাঁটা শুরু করতেই ওটাও আমার পিছন পিছন হাঁটা শুরু করলো। আমার পায়ের সঙ্গে পায়ের তাল মিলিয়ে আমি থামলে ও থেমে যায়, আবার আমি হাঁটলে ও হাঁটে। শ্মশানের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ কুকুরটার সামনে চলে এলো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল, গলা নিচু করে এবার গর্জন শুরু করলো। আমি বললাম, হট এখান থেকে হট, কিন্তু ও নড়ল না, বরং আমার দিকে একবার তাকিয়ে গলা তুলে করুণ স্বরে ডেকে উঠল। তারপর পেছনের অন্ধকারের দিকে তাকালো। সেই প্রথম আমি বুঝলাম ও আমাকে নয়, ঘন কালো অন্ধকারের কিছুকে দেখছে, যাকে আমি টর্চের আলো ফেলেও দেখতে পাচ্ছি না। আমি ভালো করে দেখার জন্য দাঁড়িয়েছিলাম। ভালো করে ধীরে ধীরে ঘুরে তাকালাম। প্রথমেই কিছু দেখিনি। তারপর রাস্তার ধারে শ্মশানের দিকে একটা কেমন ছায়ার মতো কি যেন একটা নড়ে উঠল। তারপর লক্ষ্য করলাম ছায়াটা ধীরে ধীরে রাস্তার দিকে এগোতে লাগলো, একদম মানুষের মতো, কিন্তু আবার মানুষের মতোও না। চোখ দুটো যেন লাল আগুনের দুটো গোলা। অন্ধকারে মনে হচ্ছিল যেন একটা গরিলা ভেসে ভেসে আমার দিকে অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে আসছে। পা দুটো মাটিতে ছোঁয় না, ভেসে ভেসে আসছে। কুকুরটা তখন এমনভাবে ডাকতে লাগলো যেন ওর গলা ফেটে যাবে, কিন্তু কে শুনবে ওর চিৎকার? কেউ কোথাও নেই। কুকুরটা আমার পথ আটকে ওই বিভৎস অবয়বটার দিকে তাকিয়ে সামনে চিৎকার করে চলছে, দূরে যাচ্ছে না। ছায়াটা এখন পরিষ্কার, একটা লম্বা অবয়ব, হাত পা অস্বাভাবিক লম্বা, মাথাটা ঘাড়ের উপর ঠিকভাবে বসেনি, একটু ঝুলছে, গায়ে অস্বাভাবিক লম্বা লম্বা লোম, মুখখানা বিশাল, ঠোঁট বলতে কিচ্ছু নেই, চোখের জায়গায় শুধু দুটো গর্ত, গর্ত থেকে টকটকে লাল হয়ে চলছে। লকলকে লম্বা জিহ্বা একবার মুখের ভিতর ঢুকছে আর একবার বের হচ্ছে, প্রায় গলা পর্যন্ত টস টস করে লালা ঝরছে। ওর শরীর থেকে উৎকট একটা আস্তে গন্ধ আসছে, যেন পচা মাংসের গন্ধ। আমি তখন ভয়ে জমে গেছি। দৌড়াতে চেষ্টা করেও দৌড়াতে পারলাম না। তখন দেখি সেই কুকুরটা এসে আমার সামনে যেন বুক ফুলিয়ে দাঁড়ালো।
আমি জীবনে কখনো কোনো কুকুরকে এমনভাবে মানুষকে আগলে দাঁড়াতে দেখিনি। হঠাৎ ছায়াটা বিকট হেসে চিৎকার করে কথা বলল। মাথার ভেতর শুদ্ধ ঝনঝন করে উঠল আমার। আমার পথ আটকাস না, সরে দাঁড়া। ও আমার। এই বীভৎস কণ্ঠস্বর শুনে আমার মাথা ঘুরে উঠল। কুকুরটা তখন হঠাৎ আমার দিকে লাফিয়ে এসে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে ছায়াটার হাত আমার মাথার উপর দিয়ে শো শো করে চলে গেল। যদি আমি দাঁড়িয়ে থাকতাম তাহলে আমার মাথা বলে কিছু থাকতো না সেদিন। কুকুরটা এবার আর আমার সামনে নয়, ও ছায়াটার দিকে ঝাঁপিয়ে পড়ল। ওদের মধ্যে যা ধস্তাধস্তি শুরু হলো তা ভাষায় বোঝানো কঠিন। ছায়াটা যেন কুকুরটাকে ছুঁতেই পারছে না, আর কুকুরটা দাঁত বসাচ্ছে কিন্তু রক্ত বেরোচ্ছে না। তারপর ছায়াটা হঠাৎ চিৎকার করলো, এটা এটা আমার জায়গা। আর তখনই ছায়াটা কুকুরটার পা হাত দিয়ে গলাটা চেপে ধরে পেটের ভেতর ওর সেই লম্বা লম্বা নখের ডান হাতটা ঢুকিয়ে দিল। আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম, কিন্তু শব্দ শুনছি, একটা ছটফট করে চাপা কুকড়ে যাওয়ার শব্দ। তারপর কুকুরের একটা ছোট কান্না। আমি চিৎকার করতে গিয়েও পারিনি। আমার গলা থেকে আমার কণ্ঠস্বর বের হচ্ছে না। হঠাৎ কুকুরটা শেষ শক্তি দিয়ে ছায়াটার গলাটা কামড়ে ধরল। একটা বিকট আওয়াজ হলো, যেন কেউ লোহার দরজা আঁচড়াচ্ছে। কিছুক্ষণ পর সব নিস্তব্ধ। আমার তারপর ঘটনা কিছুই মনে নেই। চোখ খুলে দেখি আমার পাশে কিছু গ্রামের লোক ওই রাস্তায় আমাকে ঘিরে দাঁড়িয়ে জটলা করছে। কয়েকজন আমার চোখে মুখে জলের ছিটা দিচ্ছে। আমাদের গ্রামেরই রমেন কাকার মৃতদেহ এই শ্মশানে নিয়ে এসছে তারা। শুধু শ্মশানের চিতায় তখন কালো ধোয়ার কুণ্ডলি আকাশে মিলিয়ে যাচ্ছে। কুকুরটা রাস্তায় পড়ে আছে, ওর শরীর নড়ছে না এখন আর। আমি হামাগুড়ি দিয়ে ওর কাছে গেলাম। ওর চোখ খোলা, পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে ছড়িয়ে রাস্তায়, হলদে চোখ, কিন্তু সেই চোখে আর আলো নেই। কিন্তু মুখে একটা রাগ আর ভয়ঙ্কর কষ্টের ছাপ। আমি তখন বুঝলাম ও আমাকে বাঁচিয়ে ওর নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। সেদিন রমেন কাকার শ্মশান যাত্রীরাই আমাকে বাড়ি নিয়ে যায়। কুকুরটার দেহ তখনও ওখানেই পড়েছিল, কেউ ছুঁতে সাহস করেনি। গ্রামের বুড়ো পণ্ডিত কালীপদ কাকা শুধু বলেছিলেন ও নাকি আমার পাহারাদার ছিল। আমি নাকি বাবা বটুক ভৈরবের আশীর্বাদ ধন্য। সেদিন আমাকে রক্ষা করে ও ওর কাজ শেষ করেছিল। সেই কুকুরটাকে শ্মশানের পাশেই পুঁতে দেওয়া হয়। তারপর থেকে ওই রাস্তায় আর কেউ মরেনি। কিন্তু অমাবস্যার রাতে এখনো গ্রামের লোকেরা বলে একটা কালো কুকুর শ্মশানের চারপাশে ঘোরে, আর কেউ ওই রাস্তায় গেলে সে আগে সামনে সামনে এগিয়ে চলে। আজও আমি জানি সেদিন রাস্তার ওই কালো কুকুরটাই আমাকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। আমরা তখন হতবাক। রঘু বলল, হ্যাঁ, আমার ঠাকুমা বলেন কাকুর নাকি অনেক আগে থেকে অশুভ অনেক কিছু দেখতে পায়, তাই তো ওরা মানুষের অশুভ কিছুর আঁচ পেলেই কেঁদে ওঠে। সতদা কেবল মাথাটা নিচু করে নাড়তে লাগলো। ডিয়ার লিসেনার্স, আজকের ঘটনাটি শুনে যদি আপনার ভেতরেও কোনো অজানা শিহরণ খেলে গিয়ে থাকে তাহলে বুঝবেন রহস্যবৃত্ত তার কাজ ঠিকভাবেই করছে। আপনাদের সহযোগিতায় আমরা খুব শিগগিরই রহস্যবৃত্তের আরও বড় পরিবার হতে চাই। পাশে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি রহস্যবৃত্তের সাথে থাকুন। আমি বিপ্লব আবার ফিরে আসব নতুন কোনো ভৌতিক অজানা ঘটনা নিয়ে। বিদায় নিচ্ছি।